আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন সমাধান করছি, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালের ক নম্বর প্রশ্নে বলা আছে কিওয়ার্ড কি। দেখো, কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড, যেগুলো তুমি চাইলে ভেরিয়েবলের নাম ভেরিয়েবলও ব্যবহার করতে পারবে না। আমরা ভেরিয়েবলও ব্যবহার করি না, যে সাম, ইন্ট আই, ইন্ট এ বি সি, ইন্ট নাম্বার 1, নাম্বার 2, এগুলো হচ্ছে ভেরিয়েবল। এসব ভেরিয়েবলে ওই কিওয়ার্ডগুলো, ওই শব্দগুলো তুমি ব্যবহার করতে পারবে না। যেমন হতে পারে ফর, হোয়াইল, এই জিনিসগুলো কিন্তু সি প্রোগ্রামের নিজস্ব কিছু শব্দ, এরা তাদের নিজস্ব কাজে ব্যবহার করা হয়। লুপের ক্ষেত্রে ফর লুপ, ফরটা লেখা, কিন্তু তুমি কোনো ভেরিয়েবলের নাম ফর লিখতে পারবে না। সুইচ, আরও কিছু জিনিস আছে, কিছু শব্দ আছে যেগুলোকে কিওয়ার্ড বলা হয়, এটা তাদের রিজার্ভ ওয়ার্ড, এটা শুধু সি প্রোগ্রাম তাদের নিজস্ব কাজে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে কিওয়ার্ড। যে দেখো, প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন শব্দ রয়েছে যা একটা নির্দিষ্ট অর্থ বহন করে এবং একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, এদেরকে সংরক্ষিত শব্দ বা হচ্ছে কিওয়ার্ড বলা হয়। খ নম্বর প্রশ্নে ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। আমরা যদিও ভেরিয়েবলের নাম নিয়ে খুব একটা আমাদের কাজ পড়ে না, আমরা ভেরিয়েবলের নাম কি লিখি, আমরা লিখি হচ্ছে ওই লুপ করার ক্ষেত্রে ইন্ট আই লিখি, সাম লিখি, এগুলাই হচ্ছে আমাদের কাজ, এন লিখি। কিন্তু ভেরিয়েবলের নাম যারা অনেক বড় বড় প্রোগ্রাম করে, অনেক ভেরিয়েবল লেখার প্রয়োজন পড়ে। তো এই ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে। তুমি যে কোনো কিছু চাইলে নাম ভেরিয়েবলের নাম লিখতে পারবে না। ওই যে একটা তো অলরেডি আমি বলছি, কিওয়ার্ডগুলো তুমি ভেরিয়েবলের নাম হিসেবে নিতে পারবে না, একটা শর্ত। আরেকটা জিনিস হচ্ছে যে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে তুমি স্পেশাল ক্যারেক্টার শুধুমাত্র আন্ডারস্কোর এবং হচ্ছে ডলার সাইন ছাড়া আর কোনো সাইন ব্যবহার করতে পারবে না। আন্ডারস্কোর মানে কি, দেখো এর আগে আমি আন্ডারস্কোর দিলাম, মানে এই যে নিচের দিকে এইটা হচ্ছে আন্ডারস্কোর, আর হচ্ছে ডলার সাইন, এটা তো তোমরা জানো ডলার সাইন। এই দুইটা ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, হোক হ্যাশ, হোক @, হোক টাকা সাইন, যেটাই হোক না কেন, এগুলো তুমি ব্যবহার করতে পারবা না ভেরিয়েবলের নাম হিসাবে। আশা করি বুঝাইতে পারলাম। এই যে দেখো, ভেরিয়েবলের নামকরণে আলফাবেটিক ক্যারেক্টার ও ডিজিট আন্ডারস্কোর তিনটা জিনিস ব্যবহার করতে পারবা। অ্যালফাবেটিক ক্যারেক্টার হচ্ছে ABC, এগুলো জেড পর্যন্ত, এবং নাম্বার ব্যবহার করতে পারবা, প্লাস আন্ডারস্কোর ও ডলার সাইন ব্যবহার করতে পারবা। এছাড়া আর কিছু ব্যবহার করতে পারবা না। তবে যেগুলো ব্যবহার করতে পারবা, এগুলোর মধ্যেও আরো কিছু নিয়ম আছে। সেটা কি দেখো, ভেরিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। যেমন আমি যদি আমার নামে কোনো ভেরিয়েবল লিখতে চাই, তা আমার নামের মাঝখানে কোনো ফাঁকা রাখতে পারবো না। এই যে আমার নামের মাঝখানে আমি যে হাবিব, তারপরে হচ্ছে উল্লাহ, এটা যে আমি এই যে ফাঁকা লিখে লিখবো, তাহলে কিন্তু ভেরিয়েবল আর হবে না। মাঝখানে যে ফাঁকা চলে আসছে, ভেরিয়েবলটা হবে না। হয় দুটো একসাথে লিখতে হবে, বা মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, তাহলে সেটা একসাথে হয়ে যাবে। তাহলে এক নম্বর হচ্ছে ফাঁকা স্থান থাকা যাবে না। এরপরে দেখো, এরপরে শর্ত হচ্ছে এই ভেরিয়েবলের নামটা শুরু হতে পারবে না তোমার হচ্ছে কোনো নাম্বার দিয়ে। ঠিক আছে, এই যে দেখো, ভেরিয়েবলের নামটা এই যে ডিজিট বা অঙ্ক দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। তুমি যদি এখন মনে করো যে একটা ভেরিয়েবলের নাম লিখতে চাইতেছো NUM, নাম্বার 1, এটা দিয়ে, এটা ফাইন, এটা সুন্দর ভেরিয়েবলের নাম। কিন্তু তুমি যদি 1 নাম্বার লেখো, অর্থাৎ শুরু করতেছো কি নামটা একটা ডিজিট দিয়ে, তাহলে কিন্তু এটা হবে না। যে ডিজিট বা অঙ্ক দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। আর আরেকটা হচ্ছে কিওয়ার্ড ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। ওই যে যেটা একটু আগে আমরা বললাম কতে, যে যেগুলো রিজার্ভ ওয়ার্ড আছে ওইগুলো তুমি ভেরিয়েবলের নাম ব্যবহার করতে পারবে না। তো এটাই হচ্ছে শর্ত। তো কখ শেষ। এখন আমরা গ নাম্বার আলোচনা করব। গ নাম্বার আলোচনা করতে গেলে আমাদের উদ্দীপকের হেল্প লাগবে। তো উদ্দীপকের দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স বেশি তার নির্ণয়ের অ্যালগরিদম করো। আচ্ছা, এখানে দৃশ্যকল্প 1-এর মধ্যে 3 জনের বয়স দেওয়া আছে, ABC 3 বন্ধু, তাদের বয়সও দিয়ে দেওয়া আছে 25, 27 এবং 26। এখন তাদের মধ্যে কে বড়, কার বয়স সবচেয়ে বেশি বড়, তার নির্ণয়ের অ্যালগরিদম। আসলে এখানে তোমাকে করতে বলছে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদমটা তৈরি করতে বলছে। এই এখন 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার অ্যালগরিদম যদি আমরা তৈরি করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। প্রথমে আমরা যেটা লিখব যে স্টেপ 1, এখানের মধ্যে আমরা লিখব কালটা কমায়নি যে স্টার্ট। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে। 2 নম্বর স্টেপ 2-তে আমরা যেটা করব, স্টেপ 2, এখানে আমরা ইনপুট হিসেবে মান নিতে হবে। ঠিক আছে, ইনপুট হিসেবে আমরা ABC এর মান নেব। 3 জনের যে বয়স ছিল সে বয়সটা আমরা মান নেব। যে এর মান আমরা এখানে বসাই দিতে পারি চাইলে, কারণ যেহেতু 3টা মান দেওয়া আছে 25, 27, 26। সো তুমি এখানে A সমান 25, B সমান 27 এবং C সমান 26 এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসি স্টেপ 3। ঠিক আছে, স্টেপ 3। এখন স্টেপ 3-তে আমরা যেটা করব সেটা হচ্ছে 3টের মধ্যে বড় কে, সেটা তো আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা চেক করব এ কি বড় কিনা। আমরা চেক করব যে ইফ A is greater than B, যদি A B থেকে বড় হয়, তাহলে কি তুমি A কে বড় বলতে পারবা? না।
এ যদি বি থেকে বড় হয় তুমি এখনই কিন্তু বড় বলতে পারবে না, কারণ এখনো সি আছে, সি বাকি আছে। তাই তোমাকে বলতে হবে ইফ এ গ্রেটার দেন বি ইজ ইয়েস, মানে এই কথাটা যদি সত্যি হয় বা ইজ ট্রু, তাহলে আমরা এখন সি এরটা চেক করতে হবে। সেজন্য আমরা বলবো যে দেন গো টু স্টেপ 4। এখন আমরা এই স্টেপ 4 এ কি করব দেখো, স্টেপ 4 আমরা এখানে লিখতেছি স্টেপ 4। এই 4 এ আমরা এখন চেক করব, দেখো এ যদি বি থেকে বড় হয় এবং কথাটা যদি সত্যি হয় তাহলে স্টেপ 4 এ যাচ্ছে। তাহলে স্টেপ 4 এখন আমরা চেক করব, যেহেতু এ বড় আমরা পেয়েছি, এখন আমরা চেক করব যে এ কি সি থেকে বড় কিনা। ঠিক আছে, এ কি সি থেকে বড় কিনা। যদি এ এখন সি থেকে বড় হয়, যদি এটা সত্যি হয়, ইফ এ ইজ গ্রেটার দেন সি, যদি এটা হয় যে ইফ এ ইজ গ্রেটার দেন সি ইজ ইয়েস, কথাটা যদি সত্যি হয়, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে এ কে কি আমরা বলতে পারি না এ বড়? আমরা এ কে বলতে পারি না এ বড়, কেন? কারণ এ বি থেকে বড় হয়ে তারপর স্টেপ 4 এ আসছে। স্টেপ 4 এ এসে সে দেখতে পাচ্ছে সে সি থেকেও বড়। তো এখন দুইটাই যেহেতু এ যেহেতু বি থেকেও বড় হয়েছে, সি থেকেও বড় হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে দেন প্রিন্ট, মানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট মানে আউটপুট দেখাই দিচ্ছি যে এ ইজ লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তো সি যেহেতু এখানে আমরা এখানে লিখে ফেললাম যে আমাদের এই প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এখন এখানে দেখো এ যদি বি থেকে ফাইট করে জিতে আসে যে হ্যাঁ এ বি থেকে বড়, এসে এখানে এ আবার ফাইট করলো যে এ হচ্ছে সি থেকেও বড়, তাহলে তো আমরা অবশ্যই বলবো এ লার্জেস্ট নাম্বার। কিন্তু মনে করো এ বি থেকে ফাইট করে আসলো যে হ্যাঁ এ বি থেকে বড়, এ কি বি থেকে বড়, তাহলে বি কিন্তু হাইরে গেছে, বি রেস থেকে বাদ, আমরা বড়কে খুঁজতেছি। তো বড়কে খোঁজার মধ্যে অলরেডি এ বি এর সাথে ফাইট করে এখানে আসছে। কেন এখানে কিভাবে আসছে, এখানে বলাই আছে যদি এ বি থেকে বড় হয় তাহলে স্টেপ 4 এ যাও, স্টেপ 4 এ আসছে, মানে এ বি থেকে বড়, তার মানে বি রেস থেকে বাদ, এখন এ আর সি আছে। এখানে এসে এ যদি এখন সি এর সাথে রেসে জিতে, মানে যদি এ বড় হয় সত্যি হয় তাহলে এ বড়, কিন্তু এ যদি এখানে হেরে যায় তার মানে সি বড়। তুমি বলতে পারো যে ভাইয়া সি কে কি বি এর সাথে কম্পেয়ার করা লাগবে না? না, কেন লাগবে না? কারণ অলরেডি বি এ এর কাছে হাইরা গেছে, এখন সেখানে সি এ কে হারাইছে, তাহলে সি বি কে হারানোর দরকার আছে না। মনে করো তিনজন বন্ধুর মধ্যে অলরেডি দুইজন মারামারি করতেছে, ঠিক আছে, কার শক্তি বেশি, একজন অলরেডি আগেই বাদ হয়ে গেছে। এবার যে জিতছে সে আসছে 3 নম্বর বন্ধুর সাথে, যে এতক্ষণ মারামারি করে না তার সাথে আসছে যুদ্ধ করতে। তার সাথে 3 নম্বর বন্ধুর সাথে যুদ্ধ করতে আসা 3 নম্বর বন্ধুর সাথে সে আর পারে নাই। 2 নম্বর বন্ধু যাকে, তাকে যদিও সে শোয়াই ফেলছে, 3 নম্বর বন্ধুর সাথে আসা সে পারে নাই। এখন তার মানে কি 3 নম্বর বন্ধু বেশি শক্তিশালী? ব্যাপারটা এইরকম, 3 নম্বর বন্ধুর ওই যে ও প্রথমে যাকে মারছে বা যাকে হচ্ছে শোয়াই ফেলছে তার সাথে কিন্তু চেক করার কোনো দরকার নাই। তো এখন তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যেহেতু এ এখানে ফাইট করে এসে এখানে হেরে গেছে, তার মানে সি হচ্ছে লার্জেস্ট নাম্বার। তাই যদি এই শর্তটা সত্যি হয় তাহলে এ লার্জেস্ট নাম্বার, আদারওয়াইজ সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে আমরা এখন বলতে পারি যে এ যদি এখানে এসে ফাইট করে জিতে, এ যদি সি থেকে বড় হয়, ইয়েস হয়, কথাটা যদি সত্যি হয়, তাহলে প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আদারওয়াইজ প্রিন্ট, এখানে প্রিন্ট লিখে রাখি, প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমরা এ আর সি লার্জেস্ট নাম্বার কিভাবে হয় সেটা তো বুঝলাম, কিন্তু এখানে আসো, এখানে তো এমনও হইতে পারে যে এ বড় না, হইতে পারে না? হইতে পারে তো যে এ হচ্ছে বড় না, তো তখন কি হবে? যে এখানে এ সত্যি হইলে স্টেপ 4 এ যাইতে বলছে, বাট এ তো সত্যি নাও হইতে পারে, এ বি থেকে বড়, এই কথাটা সত্যি নাও হইতে পারে। তখন কি করতে হবে? তখন আমরা এখন চেক করব, যদি এটা যদি সত্যি হয় তাহলে স্টেপ 4 এ যাইতে বলছে, আর যদি সত্যি না হয়, এই কথাটা যদি সত্যি না হয়, আদারওয়াইজ, তাহলে আমরা বলবো যে গো টু স্টেপ 5, স্টেপ 5 এ যাব, আদারওয়াইজ গো টু স্টেপ স্টেপ 5। ওকে, এখন স্টেপ 5 এ যে আমরা কি করব দেখো, স্টেপ 5 এ আমরা কি করব, স্টেপ 5 এর মধ্যে আমরা দেখব যে এখানে এ যদি বি থেকে বড় হয় তাহলে তো স্টেপ 4 এ যাবে, কিন্তু এটা যদি সত্যি না হয় তাহলে স্টেপ 5 এ যাবে, আদারওয়াইজ গো টু স্টেপ 5। তো আদারওয়াইজ গো টু স্টেপ 5 মানে এই কথাটা যখন সত্যি না তখন সে স্টেপ 5 এ গেছে। এই কথাটা সত্যি না কখন হবে? এই কথাটা সত্যি না তখন হবে যখন বি বড় এ ছোট। এখানে লেখা আছে এ বড় বি ছোট, আর এটা মিথ্যা মানে হচ্ছে
বি বড় হয়ে গেছে। তার মানে আদারওয়াইজ মানে হচ্ছে এ বড় না, এ হচ্ছে ছোট। এটা যদি সত্যি হয় তাহলে তো ইয়েস, ইয়েস হলে স্টেপ 4 এ যাইতো। আদারওয়াইজ মানে হচ্ছে এটা মিথ্যা, এটা মিথ্যা মানে এ বড় না, এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। তার মানে স্টেপ 5 এ যখন যাচ্ছে তখন বুঝাই যাচ্ছে যে বি হচ্ছে বড়, এখানে এ হেরে গেছে, বি হচ্ছে বড়। তো বি বড় হয়ে স্টেপ 5 এ আসছে। তো বি যখন বড় হয়ে স্টেপ 5 এ আসছে, এখন বি তো এখানে এ কে হারায় আসছে, এখন বি কি সি এর সাথে চেক করতে হবে না? ইয়েস। তাহলে এখানে আমরা চেক করব ইফ বি যদি এবার সি থেকেও বড় হয়, ইজ ইয়েস, তাহলে বি হচ্ছে কি হবে? তাহলে আমরা বলতে পারবো দেন প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার। দেখো ভালো করে বুঝো কথাটা, এখানে একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। যদি এ বি থেকে বড় হয় তাহলে স্টেপ 4 এ যাইতেছে, আবার এ যদি সি থেকেও বড় হয় তাহলে এ কে আমি বড় বলতেছি। কিন্তু এটা তো মিথ্যাও হইতে পারে, এটা তো আমরা চেক করতেছি, আমরা তো বলতেছি না এ বড়, আমরা বলতেছি যদি। তো এটা যদি মিথ্যা হয় মানে আদারওয়াইজ হয়, আদারওয়াইজ মানে কি? আদারওয়াইজ মানে এটার উল্টাটা হবে, এ বি থেকে বড় নয়, এখানে লেখা আছে এ বি থেকে বড়, তার মানে এটার উল্টাটা হবে কি? আদারওয়াইজ। তো উল্টাটা মানে হচ্ছে এ বি থেকে বড় নয়, বি হচ্ছে বড়, এ হচ্ছে ছোট। তাহলে এখানে বি হচ্ছে বড়, এ হচ্ছে ছোট, এটা যদি হয় তাহলে স্টেপ 5 এ আসতেছে। তাহলে স্টেপ 5 এ কি হয়ে আসতেছে? বি বড়, এ ছোট, মানে এ বাদ হয়ে গেছে, বি সবচেয়ে বড় এখানের মধ্যে, এ আর বি এর মধ্যে। আসার পরে এখন আমরা চেক করব বি যেহেতু বড় হয়ে আসছে, এবার চেক করব বি কি সি এর থেকেও বড়। যদি হ্যাঁ, বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে বলবো ঠিক আছে, তাহলে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। কিন্তু বি এখানে জয়লাভ করে আসছে, এসে যদি সি এর সাথে না পারে তখন আমরা বলবো, যদি না পারে, না পারা মানে হচ্ছে আদারওয়াইজ, মানে এই শর্তটা যদি সত্যি না হয় তাহলে বলবো যে আদারওয়াইজ প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, সি ইজ দ্য লার্জেস্ট। আচ্ছা, দেন আমাদের কোড শেষ, অ্যালগরিদমটা শেষ। এখন আমরা লাস্টে লিখবো যে ইন্ড, ঠিক আছে? এই যে স্টেপ 6 এ কি লিখবো? স্টেপ 6 এখানে আমরা লিখে দিব যে ইন্ড, আমাদের এই অ্যালগরিদমটা শেষ। তবে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, সাপোজ এই শর্তটা সত্যি হইলো, ঠিক আছে? এই যে এই শর্তটা যদি সত্যি হয়, স্টেপ 4 এ যাইতে বলছে। আচ্ছা, স্টেপ 4 এ আসলাম। স্টেপ 4 এ এসে বলতেছে যদি এ সি থেকে বড় হয় তাহলে এ লার্জেস্ট প্রিন্ট করো, নাইলে সি কে লার্জেস্ট বলে দাও। তো এটা যদি এ কে হয় লার্জেস্ট বলবো, না হয় সি কে লার্জেস্ট, এখানে তো আমার ডিসিশন হয়ে যাচ্ছে কে লার্জেস্ট। তাহলে আমি আবার পরের লাইনে গিয়ে আবার কেন বি কে চেক করতেছি? তাহলে তো আমার এখানে যখন আমি অ্যান্সার পেয়ে যাব তখন আমার তো কোড শেষ। এখান থেকে ডাইরেক্ট আমার কোথায় আসতে হবে? স্টেপ 6 এ আসতে হবে। তো এই জন্য এখানে লাস্টে বলে দিতে হবে যে দেন গো টু স্টেপ 6। ওকে, এখন তুমি আবার বলতে পারো ভাই স্টেপ 5 এর ক্ষেত্রে কি বলা লাগবে না গো টু স্টেপ 6? না, কারণ স্টেপ 5 এর পর তো সে এমনিতে স্টেপ 6 এ যাবে। বুঝতে পারছো? এই কথাটা আবার বলি, এখানে যেটা বুঝাইলাম যে যদি যদি এই শর্তটা সত্যি হয়, সত্যি হলে বলতেছি স্টেপ 4 এ যাইতে। আসলাম স্টেপ 4 এ। স্টেপ 4 এ এসে আমি দেখতেছি ঠিক আছে এ যেহেতু বড় হয়ে আসছে, এ কি সি থেকেও বড়? যদি হ্যাঁ বড় হয় তাহলে বলবো ঠিক আছে এ লার্জেস্ট, আর যদি এ সি থেকে বড় না হয় তাহলে বলবো সি লার্জেস্ট। তাহলে তো আমি ডিসিশন নিয়েই ফেললাম এ লার্জেস্ট না সি লার্জেস্ট, আমার ডিসিশন হয়ে গেল। তাহলে আমি কেন আবার পরের লাইনে যাব? পরের লাইনে তো বলতেছে বি লার্জেস্ট বা সি লার্জেস্ট, এরকম কথা আসতেছে। আমি তো এই লাইনে আসার দরকার নাই। এই লাইনে আসতে হবে কখন? যখন এটা সত্যি হবে না তখন এই লাইনে আসবো। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তো আমি দ্বিতীয় লাইনে এই স্টেপ 4 এ চলে আসছি। স্টেপ 4 এ আসার পরে আমি এখন ডিসিশন নিয়ে ফেলছি যে আমি বলে দিছি প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার অথবা প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে আমার অ্যান্সার দেওয়া হয়ে গেছে, কারণ আমি শেষ করে দিতে হবে। তার মানে এখান থেকে ডাইরেক্ট শেষে আমার জাম্প করতে হবে। শেষ মানে কত? স্টেপ 4 এর পরে শেষ হচ্ছে স্টেপ 6 এ ইন্ড। তার মানে স্টেপ 4 এর পরে এখানে তুমি এখানে বলে দিতে হবে দেন গো টু স্টেপ 6, মানে ইন্ডে চলে যাও। আর স্টেপ 5 এ কেন বলতে হবে না? কারণ স্টেপ 5 এর পরেরটাই হচ্ছে স্টেপ 6। তো কিছু না বললে সে অটোমেটিক পরেরটার মধ্যেই যায়, তাই আর বলতে হবে না। তো আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, তবে বইয়ের মধ্যে এটা বাংলা ভাবে দেওয়া আছে। তুমি যদি বাংলা লিখতে চাও কোনো সমস্যা নাই, আবার তুমি ইংরেজিতে লিখতে চাইলেও তুমি ইংরেজিতে লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি ইংরেজিতেও লেখা দিলাম আর বইয়ের মধ্যে বাংলা আছে, আমি যা লেখাইছি সেটা এখানে বাংলায় আছে। তবে এই অ্যালগরিদমটা ম্যাক্সিমাম টাইমে ইংরেজিতেই করা হয়, ইংরেজিতেই সহজ, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজিতে সহজ। নাহলে এখানে দেখো যদি সত্য হয় তাহলে অন্যথায়, এগুলো একটু কঠিন। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতেই করা হয়। তো তোমার ইচ্ছা, তুমি যেভাবে করতে চাও, কোনো সমস্যা নেই। এবার আসো এটা শেষ প্রশ্নটা, ঘ নাম্বার প্রশ্নটা কি বলা হচ্ছে যে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করে। এবার আমরা সি প্রোগ্রামিং শিখবো। দেখো দৃশ্যকল্প 2 এ কি বলতেছে, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, এবং এটা সামনে হবে 7। এই যে 7টা নিচে চলে আসছে, এই 7টা সামনে হবে, ঠিক আছে? এই যে 7টা সামনে আছে, যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ সিরিজ, একটা ধারার শেষের নাম্বারটা দিতে বলতেছে, এবং সেই নাম্বারটা দেওয়া হয়েছে কত? 7। দেওয়ার পরে
বলতেছে তাহলে সাম অফ দ্য সিরিজ মানে ওই সিরিজটার যোগফল হচ্ছে 28। তাহলে এমন একটা ধারা যেই ধারার শেষের নাম্বার হচ্ছে 7 এবং ওই ধারাটাকে যোগ করলে 28 হয়। এরকম ধারা কি বলতো? এরকম ধারা কি হতে পারে? দেখো এরকম ধারা হতে পারে এরকম যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। দেখো এই ধারার শেষের নাম্বার কত? 7। তো এখানে আমাদের শেষের নাম্বারটাই বলছে, শেষের নাম্বার কত বের করতে? 7। এবং বলতেছে এই ধারার যোগফল 28। তুমি এই সবগুলো যোগ করে দেখবে 28 হবে। 2 1 3 3 3 6 6 4 10 10 5 15 6 21 21 আর 7 28 28 হয়ে যাচ্ছে। তার মানে এই ধারাটাই আসলে এখানে করা হয়েছে। তো এখন আমাদের সি প্রোগ্রামিং করতে হবে এরকম ভাবে, কি এরকম শেষের নাম্বারটা দিবে 7 দিবে, তারপরে এরকম এই যোগ করার একটা কোড করে দিতে হবে যেটা আউটপুট হিসেবে এরকম দেখাবে সাম অফ দ্য সিরিজ ইকুয়াল টু 28। তো চলো এটা সি প্রোগ্রামটা আমরা দেখে ফেলি। খুব কঠিন না, সহজ একটা সি প্রোগ্রাম। এই যে এখানে বলা আছে যে ধারাটা হবে এরকম। দেখো লাস্টের সংখ্যা যদি 7 হয়, লাস্টের সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করতেছি এবং তাহলে ওই ধারাটার যোগফল হবে 28। তো এখন আমরা এখানের মধ্যে দেখো এতটুকু তো জানো, #include_stdio.h int main, আর এটা তো দিতেই হবে। আমাদের কোড শুরু হচ্ছে এখান থেকে int, যোগফলটা আমরা সব প্রথমে 0 ধরে নিব, এরপরে আমাদের লুপ চালানোর জন্য i লাগবে, আর শেষের নাম্বারটা আমরা n এর মধ্যে নিব, এই জন্য আমরা এখানে n লিখলাম। এরপরে দেখো উদ্দীপকের মধ্যে কিন্তু লেখা ছিল এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। তো প্রথমে আমি printf এর মধ্যে লিখলাম যে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ সিরিজ, উদ্দীপকে যেভাবে ছিল সেভাবে। এবার ইউজার নাম্বার দিবে 7 দিক আর যেটাই দেখ দিবে সেটা আমরা n এর মধ্যে নিব। তো এই জন্য scanf, আমরা জানি ইউজার থেকে ইনপুট নিতে হলে কোন ফাংশন ব্যবহার করতে হয়? scanf ফাংশন ব্যবহার করতে হয়। তো আমরা scanf ফাংশন ব্যবহার করলাম, ডাবল কোটেশনে %d, $n দিলাম। তাহলে ইউজার এখন 7 দেখ 8 দেখ 9 দেখ যে নাম্বারটাই দিবে সেটা কার মধ্যে সেভ হবে? n এর মধ্যে সেভ হবে। তার মানে আমরা ধরে নিলাম ইউজার 7 দিল, তাহলে n এর মধ্যে 7 সেভ হলো। এখন আমরা লুপ চালাবো। লুপটা চলবে কত পর্যন্ত? 7 এর আগ পর্যন্ত। যেহেতু আমাদের লুপটার সর্বশেষ, আমাদের যে ধারাটার সর্বশেষ সংখ্যা হচ্ছে 7, তার মানে n, 7কে তো আমরা n এর মধ্যে রাখছি তাই না? তো আমাদের n এর আগ পর্যন্ত লুপ চলতে হবে। আর ধারাটা শুরু হবে কত থেকে? ধারাটা শুরু হবে 1 থেকে, তার মানে এই জন্য i এর মান আমরা 1 দিব। আর ধারাটা বাড়তেছে কত কত করে? বাড়তেছে 1 এর পর 2, 2 এর পর 3, মানে 1 1 করে বাড়তেছে। এই জন্য বৃদ্ধিটা আমরা এখানে দিব i++, মানে কি i এর মান 1 1 করে বাড়তেছে। তো এখানে আমরা দিব ধারাটা কোথা থেকে শুরু হচ্ছে, এখানে আমরা শর্ত দিব যে আমাদের লুপটা কত পর্যন্ত চলবে, আর এখানে আমরা দিব ধারাটা কতটুকু করে বাড়তেছে। দ্যাটস ইট। এরপরে আসো আমরা এবার যোগ করা শুরু করব। এই লুপের ভিতরে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, লাস্ট সংখ্যা পর্যন্ত, এই n এর আগ পর্যন্ত চলতে থাকবে, 1 1 করে বাড়তে বাড়তে চলতে থাকবে এবং প্রত্যেকবার আমরা এটাকে যোগ করে করে নিব। তো প্রত্যেকবার আমরা এইটা তো একবার i হবে, i এর মান একবার 1 হবে, পরে i এর মান 2 হবে, পরে i এর মান 3 হবে। তার মানে i কে প্রত্যেকবার আমরা সামের সাথে যোগ করব। এইজন্য এখানে আমরা লিখে দিলাম যে sum = sum + i। তার মানে i এর মান প্রত্যেকবার সামের সাথে যোগ হবে। i এর মান প্রথমে যখন 1 হবে তখনও যোগ হবে, 2 হলে তখনও যোগ হবে, 3 হলে তখনও যোগ হবে, 7 পর্যন্ত i এর মান যোগ হতে থাকবে। দেন আমরা আমাদের ফাইনাল আউটপুটটা পেয়ে যাব এবং ওইটাকে হচ্ছে লুপটা থেকে যখন এই লুপটা থেকে যখন বের হয়ে যাবে, এই ফল লুপটা থেকে যখন বের হয়ে যাবে তখন আমরা প্রিন্ট করে দিব। এই যে আমাদের ফলাফলটা আমরা এখানে প্রিন্ট করে দিব, দেন রিটার্ন 0, কোড শেষ। আমরা আমাদের ফলাফল প্রিন্ট করে দিলাম। এই যে ফলাফলে এইভাবে লিখতে হবে সাম অফ দ্য সিরিজ, কারণ প্রশ্নের মধ্যে এভাবে দেওয়া আছে যে ওই যে প্রথমে ইনপুট হিসেবে দেওয়া আছে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, তো আউটপুটে এরকম দেওয়া ছিল সাম অফ দ্য সিরিজ, অর্থাৎ ওই সিরিজের যোগফল ইকুয়াল এই ডাবল কোটেশনের মধ্যে এখানে %d দিয়ে তারপর সাম লিখছি। এখন এটার জন্য আউটপুটটা কেমন হবে আমি বলি। প্রথমে এই সাম অফ দ্য সিরিজ যে লেখাটা আছে, এই যে দেখো এই সাম অফ দ্য সিরিজ যে এতটুকু পর্যন্ত সমান চিহ্ন পর্যন্ত যে লেখাটা আছে এটা তোমার আউটপুটে সোজাসুজি চলে আসবে যে সাম অফ দ্য সিরিজ, এরপরে ডাবল ইকুয়ালের জায়গায় ইকুয়াল আসবে। এখন %d এর জায়গায় কিন্তু %d প্রিন্ট হবে না, কারণ %d একটা ফরম্যাট স্পেসিফায়ার। যখন %d পাবে printf তখন বলবে ও আচ্ছা আমাকে কোনো একটা ভেরিয়েবলের মান প্রিন্ট করতে হবে। কোন ভেরিয়েবলের মান? কমার পরে যে ভেরিয়েবলটা আছে, এই কমার পরে সাম আছে, এই সামের ভ্যালু যত থাকবে তত। তো যদি এখানে 7 হয় সামের ভ্যালু 28 হয়ে যাবে, তখন এখানে 28 প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে আর কি কোড। লাস্টে রিটার্ন 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডটা আমাদের শেষ করতে হবে। এই হচ্ছে কথা, আশা করি বুঝাইতে পারছি। তুমি আরেকবার নিজে নিজে একবার প্র্যাকটিস করো, কোনো জায়গায় আটকে গেলে আমার কথাগুলো আরেকবার শুনো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।